ম্যাথিয়াস হিলডেনসাইমার একজন ১২ বছরের কিশোর। বর্তমানে ম্যাথিয়াস রাজধানীর একাডেমিতে ভর্তি পরীক্ষা নিতে যাচ্ছিল। পথে দিয়ে যাওয়ার সময় হঠাৎ সে অনুভব করে একটা দানব তাদের দিকে আসছে। সে সঙ্গে সঙ্গে গাড়ি চালককে বলে। চালক অবাক হয়ে বলে, কোন দানব? আমরা তো ভিড় এলাকায় আছি, এখানে কোনো দানব আসতেই পারে না। কিন্তু ঠিক তখনই হঠাৎ বিশাল এক দানব আক্রমণ করে বসে। দানবটা সবাইকে মেরে ফেলতে যাচ্ছিল, কিন্তু ম্যাথিয়াস সাহস দেখিয়ে দানবটিকে মেরে ফেলে। চালক হতবাক, এমনটা কিভাবে হলো সে কিছুই বুঝতে পারে না। রাজধানীতে পৌঁছে ম্যাথিয়াস ঢোকে এক পুরনো অস্ত্রের দোকানে। সেখানে সে দেখতে পায় এক মেয়েকে, যার নাম আলমা লেপোসিয়াস। আলমা দোকানদারকে অনুরোধ করতে থাকে, কারণ তার বন্ধুর জাদুকরী তলোয়ার ভেঙে গিয়েছে দানবের আক্রমণে এবং কালই তার একাডেমির পরীক্ষা। তাই সে মরিয়া হয়ে খুব দ্রুত অস্ত্র মেরামত করতে চাইছিল, কিন্তু লোহার বলে এত কম সময় এটা অসম্ভব। নতুন অস্ত্র বানাতে গেলেও ম্যাজিক স্টোন ইনজেক্টমেন্টে আরো অনেক সময় লাগবে। তখনই ম্যাথিয়াস প্রস্তাব দেয় সে ইনজেক্টমেন্ট সে নিজেই করবে। লোহার তখন হাসতে হাসতে বলে, বাবা, এটা তোমার দ্বারা হবে না, তুমি তো একেবারে ফেল করা ছাত্র। আর যদি ধরেই নি তুমি জাদু করতে পারো, তাহলে কমপক্ষে 2 দিন সময় লাগবে। ঠিক তখনই মেয়েটি বলে, আমি রাজি। দোকানদার তাকে সতর্ক করে দেয়, যদি ইনজেক্টমেন্টে ব্যর্থ হয় তবে তাদের জাদুর পাথর নষ্ট হয়ে যাবে। কিন্তু মেয়েটি তাতেও ভয় পায় না। এরপর তলোয়ারটি প্রস্তুত হওয়া পর্যন্ত তারা একে অপরের সঙ্গে পরিচিত করে নেয়। মেয়েটি তার নাম আলমা লেপোসিয়াস বলে, আমাদের হিরো তার নাম বলে ম্যাথিয়াস। আমাদের হিরো নিজের নাম বলে, ও তার নাম বলে সে বলে, তুমি আমাকে ম্যাডি বলে ডাকতে পারো। তখন আলমা তার হাত ধরে বলে, আসলে সে তার বান্ধবীর লরির জন্য তলোয়ার বানাচ্ছে। তারা একসঙ্গে বাড়ি থেকে পালিয়ে এসেছে। কিছুক্ষণের মধ্যে তার বান্ধবী সেখানে চলে আসে। ম্যাথিয়াস তাকে দেখে হতবাক হয়ে যায়, কারণ লিউরি ছিল দারুণ সুন্দরী, আর লিউরিকেও ম্যাথিয়াসের ভালো লাগে। দুইজনেই নার্ভাস হয়ে নিজেদের পরিচয় দেয়। আলমা তখন লরিকে বলে, এই হলো সেই ছেলে যে তোমার তলোয়ার ইনজেক্টমেন্ট করতে রাজি হয়েছে। লিউরি এতে খুব খুশি হয়ে ওঠে। অল্প কিছুক্ষণের মধ্যে দোকানদার নতুন তলোয়ার তৈরি করে আনে। এবার কেবল ইনজেক্টমেন্ট করা বাকি। ম্যাথিয়াস মাত্র 1 সেকেন্ডে জাদু পাথরটি বসিয়ে দেয়। এত দ্রুত আর নিখুঁতভাবে দেখে সবাই স্তব্ধ হয়ে যায়। দোকানদার প্রথমে ম্যাডের বানানো অস্ত্র দেখে অবাক হয়, কারণ সে কোনো মন্ত্র উচ্চারণ করতে শোনেনি। কিন্তু যখন অস্ত্রটা পরীক্ষা করা হয়, দেখা যায় তার ধার অসাধারণ। শুধু এক ছোঁয়ায় লিউরি টেবিলকে অর্ধেক করে ফেলে। এত দ্রুত কোনো মানুষ জাদু দিয়ে অস্ত্র বানাতে পারে না বলে দোকানদার সন্দেহ করে। তবে শেষে সে নায়ককে তার দোকানের এজেন্টার হিসেবে কাজের প্রস্তাব দেয়, কিন্তু নায়ক সেটা প্রত্যাখ্যান করে। এরপর সময় চলে যায় স্কুলে ভর্তির পরীক্ষার দিন। সেখানে ম্যাথিয়াসের সঙ্গে লিউরির আবার দেখা হয়ে যায়, কিন্তু সে অনেক বেশি হতাশ ছিল, কারণ সে ঠিকভাবে টেস্ট দিতে পারেনি। তবে লিউরি বলে, আমার বিশ্বাস আমরা 3 জনই একসঙ্গে পাস করব। লিউরিকে টেস্টে ডাকা হয়। সে তার নতুন তলোয়ার নিয়ে লড়াই শুরু করে, আর কয়েক সেকেন্ডের মধ্যেই প্রতিপক্ষের তলোয়ার কেটে ফেলে। সে খুশিতে ম্যাথিয়াসের দিকে তাকায়। অবশেষে ডাক আসে ম্যাথিয়াসের। তার প্রতিপক্ষ হয় একজন শক্তিশালী নাইট লিডার। লিডার তখন ম্যাথিয়াসকে বলে, যতক্ষণ তুমি কাস্টারের ছেলে, তোমাকে প্রতিদ্বন্দ্বীর সঙ্গে লড়াই করতে হবে। কিন্তু চিন্তা করো না, যদি তোমার লেভেল আমার পছন্দ হয়, তাহলে আমি বাকি পরীক্ষাগুলোতেও আমি তোমাকে পাস করিয়ে দেব। এই ঔদ্ধত্যপূর্ণ ভঙ্গিতে ম্যাথিয়াস রেগে যায় আর বলে, তুমি খুব চালাক। তারপর সে পূর্ণ শক্তি দিয়ে আক্রমণ করে, কিন্তু লিডার অভিজ্ঞ যোদ্ধা, সে সহজেই প্রতিহত করে। ম্যাথিয়াস তখনও হাসতে থাকে। আবারও লিডার পাল্টা আক্রমণ করে, কিন্তু হঠাৎ ম্যাথিয়াসের অস্ত্র তার কাছে চলে আসে। লিডার আঘাত খেয়ে হেরে যায়। এইভাবে আনুষ্ঠানিকভাবে লড়াইয়ে বিজয় হয় ম্যাথিয়াস। এদিকে লিউরি খুশিতে আত্মহারা হয়ে যায়। তলোয়ার পরীক্ষার পর শুরু হয় জাদুর পরীক্ষা। লিউরির সামনে 5টা লক্ষ্যবস্তু রাখা হয়, যেগুলো তাকে ধ্বংস করতে হবে। লিউরি মন্ত্র পড়ে একের পর এক সবগুলো টার্গেট ভেঙে ফেলে। সবাই তার প্রশংসা করে এবং তাকে ব্যাজ অব গ্লোরি দেয়। কিন্তু ম্যাথিয়াস বিরক্ত ছিল, কারণ সে লক্ষ্য করে যে লিউরি মন্ত্র পড়তে পড়তে আঘাত করছে। এতে সময় বেশি লাগে, আর প্রতিপক্ষ তখন সহজেই আক্রমণ করতে পারে। যাই হোক, লিউরি পরীক্ষা শেষ হয় এবং সবাই তার প্রশংসা করে। এরপর ডাক আসে ম্যাথিয়াসের। পরীক্ষক তার হাতে থাকা ব্যাজ দেখে অবাক হয়। এটা হচ্ছে কোয়ার্টার ব্যাজ। সবাই এটাকে ব্যর্থতার চিহ্ন বলে। পরীক্ষক তাকে সান্ত্বনা দিয়ে বলে, হতাশ হইও না, যদি এখনো হারো, সামনে আরো পরীক্ষা আছে, হয়তো পাশ হয়ে যাবে। কিন্তু ম্যাথিয়াস শান্তভাবে পরীক্ষককে দূরে সরতে বলে। মুহূর্তে ম্যাথিয়াস কোনো শব্দ না করে এক শক্তিশালী জাদু নিক্ষেপ করে। পুরো জায়গাটা কেঁপে ওঠে। সবাই হতবাক হয়ে যায়। এই জাদুতে ম্যাথিয়াস পরীক্ষায় পাশ করে যায়। এরপর তাকে স্কুল ইউনিফর্ম দেওয়া হয়। ভর্তি উৎসবের প্রস্তুতি শুরু হয়। সব ছাত্রছাত্রী
সেখানে অংশ নেয়। তখনই সেখানে প্রিন্সিপাল আসেন আর বলেন, এই স্কুলে কারো সামাজিক মর্যাদা এবং পারিবারিক অবস্থা আমার কাছে গুরুত্বপূর্ণ নয়। সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো তুমি নিজেকে প্রমাণ করবে, নিজের উপরে কাজ করবে, তাহলে তোমার আসল শক্তি বেরিয়ে আসবে। প্রিন্সিপাল চলে যাওয়ার আগে ম্যাথিয়াসকে উৎসব শেষে তার অফিসে আসতে বলে। এতে ম্যাথিয়াস ভয় পেয়ে যায়। মনে মনে ভাবে, আমি কি ভুল করেছি? প্রথম দিনই কি আমাকে বের করে দিবে? সে প্রিন্সিপালের কাছে যায়। ভেতরে ঢুকে প্রিন্সিপাল বলে, তুমি নাইট লিডারকে হারিয়েছ, আবার কোনো মন্ত্র উচ্চারণ না করে জাদু ব্যবহার করেছ। আমি জানি তুমি খুব শক্তিশালী। তোমার বাবাকে জানার কারণে আমি তোমার প্রতি কোনো সন্দেহ করিনি। তবে আমি তোমার কাছে একটা সাহায্য চাই। প্রিন্সিপাল জানায়, আজকের পরীক্ষায় সবাই আক্রমণ করার আগে মন্ত্র উচ্চারণ করেছিল, কিন্তু কেউ সাইলেন্ট স্পেল ব্যবহার করছে না। তারপর ব্যাখ্যা করে, সাইলেন্ট স্পেল এখন আর কেউ ব্যবহার করে না। এটা এক সময় ভুলে যাওয়ার কৌশল হয়ে গেছে। রাজ্যের প্রথম স্কুল নিয়ন্ত্রণ করে সবাই কিভাবে জাদু শিখবে। তারা সাইলেন্ট স্পেল বাদ দিয়ে শুধু সাধারণ মন্ত্র শিখিয়েছে। ম্যাথিয়াস জিজ্ঞেস করে, তাহলে সমাধান কি? প্রিন্সিপাল উত্তর দেয়, আগামী মাসে স্কুলের মধ্যে প্রতিযোগিতা হবে, সেখানে আমাদের জিততেই হবে, আর সেটা করার জন্য তোমাকে অন্যদের সাইলেন্ট স্পেল শেখাতে হবে। এতে ম্যাথিয়াস রাজি হয় এবং সবার কাছে তার দক্ষতা শেখাতে শুরু করে। শিক্ষকরা সবাইকে জড়ো করে বলেন, আজ ম্যাথিয়াস তোমাদের শিক্ষক, আর সে তোমাদের নীরব মন্ত্র শেখাবে। প্রথমে সবাই বিশ্বাস করে না, কিন্তু এক শিক্ষক দেখান তিনি কিভাবে শিখেছেন, আর সবাই অবাক হয়ে যায় এবং মনোযোগ দিয়ে শুনতে শুরু করে। লিউরি দ্রুত শিখতে শুরু করে এবং সহজেই তার লক্ষ্যবস্তুতে আঘাত করে। অন্য শিক্ষার্থীরাও শেখা শুরু করে, কিন্তু লিউরির জাদুশক্তি ফুরিয়ে আসতে থাকে, তবুও সে শিখতে পারছে না। তখন ম্যাথিয়াস সুযোগ নিয়ে তার কাছে যায় এবং তার হাত ধরে। লিউরি অবাক হয়ে জিজ্ঞেস করে, তুমি কি করছো? ম্যাথিয়াস উত্তর দেয়, আমি তোমার মধ্যে জাদুশক্তি প্রবাহিত করছি, আর কিছু না, তুমি চিন্তা করো না। কিছুক্ষণ অপেক্ষার পর লিউরি আবার উত্তেজিত হয় এবং নির্দোষ ভঙ্গিতে তার লক্ষ্যবস্তুতে আঘাত করতে সক্ষম হয়। সে আনন্দে ভরে ওঠে। 5 বছর আগে এক সাহসী যোদ্ধা ছিল, যার জাদুশক্তি ছিল অপরিসীম, কিন্তু সে তার খ্যাতিতে সন্তুষ্ট ছিল না, বরং আরো বেশি খ্যাতি চাইত। এই জন্য সে একটি মন্ত্র তৈরি করে যা তাকে 5000 বছর ভবিষ্যতে নিয়ে আসে। সেই এখন ম্যাথিয়াস। 1 মাস পর স্কুলগুলো প্রতিযোগিতার সময় আসে। ম্যাথিয়াস আর মেয়েরা বিরতিতে গিয়ে প্রতিপক্ষকে নিয়ে আলোচনা করে। লিউরি বলে, এই বছর যেন আমি জিতে যাই। প্রতি বছর অন্য স্কুলের লোভ বাড়ে আর আমরা হেরে যাই। টানা 65 বছর ধরে আমরা শুধু পরাজয়। এই সময় ম্যাথিয়াসের মনে হয় ভেতরে খারাপ এক শক্তি আছে। সে মেয়েদের জিজ্ঞেস করে দানবের কথা। লিউরি বলে, এখন আর দানব নেই, যদি একটিও আসে পুরো শহর মিলেও তাদের হারাতে পারবে না। ম্যাথিয়াস হতাশ হয় আর একটু হেঁটে মাথা ঠান্ডা করার চেষ্টা করে। সে ভাবে অবশ্যই কিছু একটা গড়বড় আছে। ম্যাথিয়াস খেলে প্রতিপক্ষের 3 জন তার সঙ্গে উপহাস করে বলে, এক হারের বার্তা নিয়ে এসেছে। তোমার সহপাঠীরা কোথায়? নিশ্চয় জানে তুমি হারবে, তাই তারা আসেনি। ম্যাথিয়াস চুপ করে থাকে, কারণ সে জানে যে কথা বলছে সে মানুষ নয়, বরং একজন দানব। তারপর লড়াই শুরু হয়। অন্যরা একসঙ্গে আক্রমণ করে, কিন্তু ম্যাথিয়াস তাদের সহজেই হারায়। শেষমেশ থাকে শুধু ম্যাথিয়াস আর দানব। ম্যাথিয়াস তার জাদু সক্রিয় করে দানবকে তার আসল রূপে ফিরিয়ে আনে। দর্শকরা আতঙ্কিত হয়। দানব পালানোর চেষ্টা করে, কিন্তু ম্যাথিয়াস দ্রুত আঘাত করে তাকে শেষ করে দেয়। প্রধান শিক্ষক হতবাক হন ম্যাথিয়াসের শক্তি দেখে। লিউরি ছুটে এসে ম্যাথিয়াসকে জড়িয়ে ধরে আর তার সঙ্গে সম্পর্ক আরো গভীর হয়। রাজা খবর পেয়ে ম্যাথিয়াসকে পুরস্কার দিতে চান। তিনি একটি জমি দিতে চান, কিন্তু ম্যাথিয়াস বিনয়ের সঙ্গে তা প্রত্যাখ্যান করে আরেকটি অনুরোধ করে। রক্ত মন্দিরে প্রবেশ করে তার অস্ত্র পাওয়ার অনুমতি চায়। রাজা অবাক হন, কিন্তু শেষে রাজি হয়ে যান। রাজা জিজ্ঞেস করেন, দানবরা এরপর কি করবে? ম্যাথিয়াস বলে, যেহেতু আমি একজনকে প্রকাশ্যে হারিয়েছি, তাই তারা এখন যুদ্ধ ঘোষণা করবে। রাজা ভয় পান, কিন্তু ম্যাথিয়াস বলে, চিন্তা করবেন না, 3 মাস তাদের সময় লাগবে সেনা জড়ো করতে। আমাদের হাতে যথেষ্ট সময় আছে। রাজা জিজ্ঞেস করেন, তুমি কি এটি সামলাতে পারবে? ম্যাথিয়াস দৃঢ়ভাবে বলে, 1 মাসই যথেষ্ট। রাজা হতবাক হয়। তবুও যেহেতু ম্যাথিয়াস একমাত্র দানব পরাজয়কারী, তাকে রাজ্যের প্রতিরক্ষা সেনাপতি করে দেন। ম্যাথিয়াস রাজকোষ থেকে কিছু জাদু শক্তির সামগ্রী নেয়। তারপর মেয়েদের জানায় যে সে ডুজিয়ানে যাবে শক্তি বাড়ানোর জন্য। লিডার আর আলমা চিন্তিত হয়, কিন্তু ম্যাথিয়াস তাদেরও তার সঙ্গে অভিযানে যোগ দিতে আহ্বান জানায়। তারা ভয় পেলেও ম্যাথিয়াস তাদের আশ্বস্ত করে বলে, চিন্তা করো না, আমি তোমাদের যুদ্ধ শেখাবো। অবশেষে তারা ডুজিয়ানে যায় আর ম্যাথিয়াস তাদের যুদ্ধ শেখাতে শুরু করে। সে দ্রুত একটি ছোট দানব ধরে আনে আলমার সামনে। তাকে বলে,
তোমার ধনুক বের করো আর আঘাত করো। আলমার প্রথমে অবাক হয় কিন্তু পরে রাজি হয়। সে মনোযোগ দিয়ে জাদু শক্তি কেন্দ্রীভূত করে এবং দানবকে পরাজিত করে। ম্যাথিউস তাকে বলে কিভাবে তীরের সঙ্গে সংযোগ অনুভব করতে হয়। আলমা আবার চেষ্টা করে আর এবার তার তীর জাদুর শক্তিতে দানবের দুর্বল স্থানে আঘাত করে, কারণ আলমার হাতে আছে মৌলিক প্যাচ যা তীরন্দাজির জন্য বিশেষায়িত। ম্যাথিয়াস প্রস্তাব দেয় সে যেন এই দক্ষতা আরও অনুশীলন করে। আলমা রাজি হয় এবং আরও দানব খুঁজতে চায়। এবার লিউরি উত্তেজিত হয়ে বলে আমাকেও শেখাও ম্যাথিয়াস। তারপর ধ্বংসাবশেষের একটা টুকরো হাতে নিয়ে সে হাতে জাদু প্রয়োগ করলো আর সেই জাদুর টুকরোটাকে পদার্থ রূপান্তরিত করে। এরপর সে লিউরিকে শেখাতে শুরু করে। লিউরি খুব দ্রুত শিখে নেয়। এই সময় আলমা ফিরে আসে। লরির এই উন্নতি দেখে সে অবাক হয়ে যায়, কিন্তু সবই সম্ভব হয়েছে কারণ তাদের শিক্ষক ম্যাথিয়াস। এরপর তারা সবাই 10ম স্তরে নেমে যায়। লিউরি ক্রস আরও উন্নতি হতে থাকে এবং হঠাৎ তাদের সামনে উপস্থিত হওয়া এক জাদুকরী কিলার ডগকে পরাজিত করতে সক্ষম হয়। এরপর ম্যাথিয়াস মেয়েদের বিশ্রামের জন্য একটি জাদুকরী ব্যারিয়ার তৈরি করে এবং তাদের বলে আমি এখন 25তম তালায় যাচ্ছি, তোমরা এখানেই বিশ্রাম নেও। এটা শুনে মেয়েরা অবাক হয়ে যায়। তারা বিশ্বাস করতে পারে না 25তম এটা এমন এক জায়গা যেখানে 40 জন অ্যাডভেঞ্চারার গিয়েছিল আর ফিরতে পারেনি। কিন্তু ম্যাথিয়াস তাদের আশ্বস্ত করে একাই নেমে যায়। সে পথে যত দানব পায় সবাইকে ধ্বংস করে দেয়। সে বলে এখনো সময় আছে, আরও নিচে নামতে হবে। অবশেষে তার প্রয়োজনীয় উপাদান খুঁজে পায়। এরপর সে এক ভয়ঙ্কর দানবকে দেখে বলে এটাই আমার শিকার। সে দানবের আস্তানায় গিয়ে আগে আশেপাশে ছোট দানবগুলোকে শেষ করে এবং তারপর গর্জন করে দানবটিকে আহ্বান করে, যেন বলছে আমি তোর জন্য এখানেই অপেক্ষা করছি। দানব আর্ক সার্পেন্ট সামনে আসে। তখন প্রথম আক্রমণে সেখানে মাটি ধসে পড়ে আর তার বিষ এত বিষাক্ত ছিল যে সেটা মাটিকেও গলিয়ে ফেলে। ম্যাথিয়াস হেসে বলে আমি তো এটাই চাই। সে সাপটার একটা অংশ কেটে ফেলে, কিন্তু এতে দানবটি আরো ভয়ঙ্কর হয়ে ওঠে। প্রচন্ড আক্রমণ চালিয়ে ম্যাথিয়াসকে গিলে ফেলে, কিন্তু ভেতর থেকে ম্যাথিয়াস দানবটাকে বিস্ফোরণ ঘটিয়ে ছিন্ন ভিন্ন করে দেয়। তবুও দানবটি মরে না। এরপর সে একটি ম্যাজিক্যাল স্টোন ভেঙে ফেলে, যার ফলে সেই ম্যাজিক্যাল স্টোনের জাদু চারিদিকে ছড়িয়ে পড়ে। সেখানে পুরো দৃশ্যটা ছিল অবিশ্বাস্য। সে চারিদিকে ভেসে বেড়ানো সমস্ত জাদু শক্তিকে তার তলোয়ারের শক্তিতে সঞ্চয় করে এবং এক প্রচন্ড আঘাতে ম্যাথিয়াস দানবটাকে শেষ করে ফেলে। এ এতটাই শক্তিশালী আঘাত ছিল যে বাইরে থাকা মেয়েরা মনে করে ভূমিকম্প হচ্ছে, কিন্তু ম্যাথিয়াস শান্তভাবে মেয়েদের কাছে ফিরে আসে। সে বলে সে একটু বেশি বড় দানবকে মেরে ফেলেছে। সে যখন তার ইনফেন্ট্রি থেকে দানবের মৃতদেহ বের করে মেয়ে দুটিকে দেখায়, তারা ভয়ে চিৎকার করে ওঠে। পরের দৃশ্যে দেখা যায় তারা 3 জন গিল্ডে যায় আর্ক সার্পেন্টের মৃতদেহকে বিক্রি করার জন্য। ম্যাডি যখন দানবটা বিশাল দেহটি বের করে তখন গিল্ডের সবাই তা দেখে আতঙ্কিত হয়ে পড়ে। এরপর ম্যাথিয়াস মেয়েদের সঙ্গে পাওয়া লুটের মাল সমান ভাগে ভাগ করে দেয়। এতে সবাই খুব খুশি হয়ে যায়, কিন্তু হঠাৎ ম্যাথিয়াস একটা অদ্ভুত অশুদ্ধ শক্তি টের পায়। লিউরি সেটা অনুভব করে আর ম্যাথিয়াসকে জিজ্ঞেস করে এটা কি সম্ভব। ম্যাথিয়াস জবাব দেয় হ্যাঁ, আকাশে 2 জন ডিমন দাঁড়িয়ে আছে। ওদের মধ্যে একজনের নাম আশ্রিল, তার শক্তি বিপুল, অন্যজন তার অনুচর, শক্তিতে অপেক্ষাকৃত দুর্বল। ম্যাথিয়াস পরিকল্পনা করে আমি শক্তিশালী আশ্রিলকে মোকাবিলা করব আর তোমরা দুর্বল দানবটির সঙ্গে লড়বে। প্রথমে মেয়েরা ভীত হলেও ম্যাথিয়াস তাদের উৎসাহ দেয়, তোমরা পারবে, যুদ্ধ শুরু করো। আশ্রিল আগুনের জাদু দিয়ে আক্রমণ করে, কিন্তু ম্যাথিয়াস সহজেই তা প্রতিহত করে উল্টো তার দিকে ফেরত পাঠায়। এতে আশ্রিল রেগে যায় এবং সর্বশক্তি দিয়ে আক্রমণ করতে লাগে, কিন্তু ম্যাথিয়াস তার প্রতিটি আক্রমণ এড়িয়ে যায় এবং তার পাল্টা জবাব দেয়। অবশেষে আশ্রিল পালানোর চেষ্টা করে, কিন্তু ম্যাথিয়াস বজ্রপাতের জাদু নিক্ষেপ করে তাকে অবশ করে দেয়। তারপর মাটিতে ফেলে তাকে শেষ করে দেয়। এদিকে লিউরি দুর্বল দানবটিকে শিকার করে। তাদের আক্রমণে দানব দুর্বল হয়ে পালাতে চায়, কিন্তু শেষমেশ মারা যায়। এইভাবে ম্যাথিয়াস ও তার দল 2 দানবকে পরাজিত করে। তাদের নাম পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। মানুষজন বিশ্বাস করতে পারছিল না। শেষে তারা রাজ দরবারে পৌঁছায়। রাজা খুব খুশি হয়ে তাদের পুরস্কার দিতে চায়। তখন এলমা বলে আমাকে টাকা দিন। রাজা হেসে বলেন টাকা কখনো বৃথা যায় না, সময় যতই বদলাক টাকা সব সময় প্রয়োজন এবং ব্যবহারে আসে। রাজা মেয়েটার ব্যাখ্যা পছন্দ করে এবং তাকে অনুরোধ করে মেনে নেয়। তারা যখন বসে আছে তখন
তখন ম্যাথিয়াস টের পায় কেউ তাদের বসে বসে অপমান করছে। সে রাজাকে মজা করে বলে এই ব্যক্তির সঙ্গে কথা বলে হুমকি। সে রাজাকে মজা করে, তুমি কি ভেবেছ আমি জানি না তুমি আমাদের কথা আড়ি পেতে শুনছ? ম্যাথিয়াস কণ্ঠ চিনে ফেলে। বোঝা যায় সে হচ্ছে এখানকার প্রহরীদের নেতা, আর সেও এক শয়তান জাতির। ম্যাথিয়াস তখনই বুঝে ফেলে লোকটা কোথায় বসে আছে, কিন্তু জায়গাটা এত দূরে যে সে পৌঁছাতে অর্ধেক বছরের বেশি সময় লাগবে। লোকটা ভেবেছিল এগুলো ম্যাথিয়াসকে দুর্বল করবে, কিন্তু মোটেও না। ম্যাথিয়াস মেয়েদের নিয়ে এক নির্জন স্থানে যায়। সবাই অবাক হয়ে যায়, কোথায় নিয়ে যাচ্ছে সে। অনেকটা পথ হেঁটে তারা বিশাল ড্রাগনের সামনে পৌঁছায়। মেয়েরা ভয়ে কাঁপতে থাকে। ম্যাথিয়াস ড্রাগনের সঙ্গে কথা বলতে এগিয়ে যায়। ড্রাগন টেলিপ্যাথির মাধ্যমে বলে, আরো এক কদম এগোলে আমি তোমাকে মেরে ফেলবো। ম্যাথিয়াস এগোয়, আর ড্রাগনটি সত্যি আক্রমণ করতে চায়, কিন্তু ম্যাথিয়াস সহজেই তার জাদু বাতিল করে দেয়। ড্রাগন হতবাক হয়ে বলে, তুমি কি গিয়াসকে চেনো নাকি তুমি সে? ম্যাথিয়াস জানায়, হ্যাঁ আমি গিয়াস, তবে এটা এক ধরনের তন্দ্রা। এটা শুনে ড্রাগন ভয় পেয়ে যায়। আসলে বহু বছর আগে এই ড্রাগনটি ম্যাথিয়াসকে আক্রমণ করেছিল, কিন্তু ব্যর্থ হয়েছিল। অতীত মনে করে ড্রাগন এবার ক্ষমা চায়। তার নাম আইরিস, এবং সে আসলে এক মহিলা ড্রাগন। ম্যাথিয়াস তাকে বলে সে চায় তাকে শয়তানের ঘাঁটিতে নিয়ে যেতে এবং তাকে ধ্বংস করতে, আর সে চাইছে আইরিস হোক তার বাহক। আইরিস প্রথমে হতবাক হয়, পরে রাজি হয়ে যায়। ম্যাথিয়াস মেয়েদের আইরিসের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। তারপর সে আইরিসের আহত ডানা সারিয়ে তোলে যাতে তারা দ্রুত উড়ে যেতে পারে। সবাই মিলে আইরিসের পিঠে চড়ে রওনা দেয় শয়তানের আস্থানার দিকে। ওখানে পৌঁছে তারা দেখে একজন শয়তান পাহারা দিচ্ছে। ম্যাথিয়াস আকাশ থেকে নেমে হঠাৎ তার উপরে আক্রমণ হানে। পরে বোঝা যায় আসলে সেখানে দুইটি শয়তান আছে। একজন টাওয়ারের ভেতরে দুর্বল, আরেকজন বাইরে অনেক শক্তিশালী। তারা টাওয়ারে ঢুকে টেলিপ্যাথির মাধ্যমে কথা বলে পরিকল্পনা করে। ম্যাথিয়াস লিউরিকে এক জাদু মন্ত্র দেয়, যেটা ডিমনের উপর প্রয়োগ করতে বলে। তারা ভেতরে ঢোকে, কিন্তু কাউকে দেখতে পায় না। ম্যাথিয়াস বলে শয়তান অদৃশ্য হওয়ার জাদু ব্যবহার করেছে। সে মেয়েদের জায়গাটা দেখিয়ে দেয়। আলমা তীর ছোড়ে এবং সেটা লক্ষ্য ভেদ করে। শয়তান হতবাক হয়ে বলে, এটা কেমন করে সম্ভব? আমার ছদ্মবেশ তো নিখুঁত ছিল। ম্যাথিয়াস বলে, তোমার ছদ্মবেশও কেবল ছদ্মবেশ। শয়তান রেগে যায় এবং আক্রমণ শুরু করে। প্রচন্ড লড়াই চলে। আলমা পিছন থেকে তীর ছুটতে থাকে। তখন লিউরি আলমাকে আরো কিছু তীর দেয়। সেগুলো দিয়ে সে হামলা করতেই থাকে। ধীরে ধীরে শয়তানের গতি কমে আসে। আসলে লিউরি যে জাদু তীরগুলো তৈরি করে আলমাকে দিচ্ছে সেগুলোর সাথে এক ধরনের জাদু টক্সিন আছে, যেটিতে শয়তানের শরীর অবশ হয়ে যায়। শয়তানটি বুঝে যায় এবার তার মৃত্যু নিশ্চিত। তবুও সে শেষ চেষ্টা হিসেবে এক ভয়ঙ্কর মন্ত্র ব্যবহার করে। সেটা তার প্রাণশক্তি খরচ করে কিন্তু বিপুল শক্তি দেয়। সে মেয়েদের আক্রমণ করে, কিন্তু আসলে সবটাই ম্যাথিয়াসের তৈরি ভ্রম। শেষে আলমার তীর তাকে আঘাত করে এবং সে মারা যায়। এবার কেবল বাইরে শক্তিশালী শয়তানটি বাকি আছে। ম্যাথিয়াস মেয়েদের বলে, তোমরা আইরিসের পিঠে বসে ওপর থেকে দেখো, এটা আমার শিকার। সে তিনটি জাদুকরী পাথর ভেঙে শক্তিশালী বিস্ফোরণ ঘটায়। এতে লুকিয়ে থাকা শক্তিশালী শয়তানটি বেরিয়ে আসে। শয়তানটি বলে, তুমি নিজেই তোমার কবর খুঁড়েছ নায়ক। ম্যাথিয়াস শান্তভাবে উত্তর দেয়, ঠিক আছে। শয়তান ভয়ঙ্কর আক্রমণ চালায় আর ম্যাথিয়াসের হাত কেটে ফেলে। মনে হয় এখানেই সব শেষ, কিন্তু পর মুহূর্তেই ম্যাথিয়াসের হাত আবার ঠিক হয়ে যায়। শয়তান হতবাক হয়ে বলে, এটা কিভাবে সম্ভব? তুমি মানুষ নও। ম্যাথিয়াস জবাব দেয়, তুমি আমাকে আঘাত করার চেষ্টা করেছিলে, আর আমি এখানে দাঁড়িয়ে আছি। আর হ্যাঁ, তুমি আসলে খুব দুর্বল। সে এক আঘাতেই শয়তানকে আহত করে। ক্ষতস্থানে বিষ ঢুকে যায়। শয়তান ভাবে তার নিজের সঙ্গী তাকে আঘাত করেছে। শয়তান শেষ মুহূর্তে পালানোর জন্য এক মন্ত্র ব্যবহার করে, কিন্তু ম্যাথিয়াস তাকে ধরে ফেলে এবং তার মনোযোগ ভাঙে। তারপর ম্যাথিয়াস শক্তির পাথর ভেঙে দেয়। শয়তান সে শক্তি টেনে নেয়। তার শরীর বিশাল হয়, কিন্তু শেষে সে ফুলে গিয়ে বেলুনের মতো ফেটে যায়। যুদ্ধ শেষ হওয়ার পর ম্যাথিয়াস সামনে এক বিশাল জাদুকরী পাথর খুঁজে পায়। আসলে এটাই ছিল তাদের আসল লক্ষ্য। এই পাথরের সাহায্যে সে পুরো রাজ্যের চারপাশে এক শক্তিশালী প্রাচীর তৈরি করবে, যাতে কোনো শয়তান ভিতরে ঢুকতে না পারে। সবাই খুশি হয়ে রাজ্যের পথে রওনা হয়। ফেরার পথে আইরিস ম্যাথিয়াসকে জিজ্ঞেস করে সে শহরে ঢুকতে পারবে কিনা তার এই ড্রাগনের শরীর নিয়ে। তখন ম্যাথিয়াস তাকে প্রস্তাব দেয় মানুষের রূপ নিতে এবং তার একাডেমিতে যোগ দিতে। এতে করে তার জন্য এক ফ্রি বহনও হয়ে যাবে। আইরিস রাজি হয় এবং মানুষের রূপ নেয়। তারা তাকে স্কুলে নিয়ে যায় এবং প্রধান শিক্ষককে বলে তাকে ভর্তি করতে। শিক্ষক রাজি হয়, তবে শর্ত দেয় যে আইরিসকে বাকি ছাত্রদের মতো জাদু পরীক্ষা দিতে
হবে। ম্যাথিয়াসও সম্মত হয়, তবে শর্ত দেয় যে পরীক্ষার সময় সে পাশে থাকবে, যাতে যদি আইরিস নিয়ন্ত্রণ হারায় তবে সে সামলাতে পারে। পরীক্ষা শুরু হয়। লিখিত পরীক্ষা আইরিস কিছুই করতে পারে না। প্রদর্শনী পরীক্ষায় তার তলোয়ার হাত থেকে ছুটে যায়, কিন্তু শেষমেশ সে সহজে নাইট লিডারকে আক্রমণ আটকায় এবং সবাই হতভম্ব হয়ে যায়। তীরন্দাজি পরীক্ষায় সে টার্গেট ভেদ করতে গিয়ে এত শক্তি ব্যবহার করে যে পুরো স্কুলটাই প্রায় ধ্বংস হয়ে যায়। শেষে প্রধান শিক্ষক বাধ্য হয়ে তাকে মেনে নেয় এবং আইরিস একাডেমিতেই যোগ দেয়। এরপর ছাত্ররা রাজ্যের সুরক্ষার জন্য খনিজ সংগ্রহ করতে শুরু করে, কিন্তু কাজ খুব ধীর গতিতে চলছিল। তাই দ্বিতীয় একাডেমির প্রধান প্রস্তাব দেয় প্রথম একাডেমির ছাত্রদেরও একসাথে কাজ করতে দেওয়া হোক। প্রথম একাডেমির প্রধান রাজি হয় না। সে বলে তার ছাত্ররা এলিট, তারা অন্যদের জন্য কাজ করবে না। শেষমেশ শর্ত হয় দুই একাডেমির মধ্যে প্রতিযোগিতা হবে, যে জিতবে তার শর্ত মানতে হবে। প্রথম একাডেমির প্রধান আবার শর্ত রাখে ম্যাথিয়াস ও তার দল প্রতিযোগিতায় অংশ নেবে না, কারণ সে জানে ম্যাথিয়াসকে হারানো অসম্ভব। প্রতিযোগিতা শুরু হয় এবং প্রথম একাডেমির ছাত্ররা অহংকারে ভরা, কিন্তু অবাক করার মতো বিষয়, ম্যাথিয়াসের প্রশিক্ষিত 5 জন ছাত্র চুপচাপ লড়াই করে এবং একে একে সবাইকে হারিয়ে দেয়। প্রথম একাডেমির প্রধান রেগে গিয়ে রাজ্যে গালিগালাজ শুরু করে। তখন রাজা সৈন্যদের তাকে গ্রেপ্তার করতে বলে এবং প্রধান একাডেমির ছাত্রদের দ্বিতীয় একাডেমিতে যোগ দিতে আদেশ দেয়। ছাত্ররা একসঙ্গে কাজ শুরু করলে খনিজ সংগ্রহ সহজ হয়ে যায়। এরপর ম্যাথিয়াস তার দলকে নিয়ে গভীর তলে যায়, যাতে তারা দলবদ্ধভাবে যুদ্ধ শিখতে পারে। লিউরি ও অন্যরা দারুণভাবে সমন্বয় করে দানব মারে, কিন্তু আইরিস এখনো নিজের শক্তি নিয়ন্ত্রণ করতে পারে না। পরে ম্যাথিয়াস তাদের বলে 60 বছরের পুরনো এক জাদু পাথর খুঁজতে হবে, যেটা তারা ব্যবহার করবে রাজ্যের শক্তিশালী ব্যারিয়ার তৈরি করতে। পাথর আনতে হলে খুব গভীর তলে নামতে হবে, নয়তো এক দানবকে আহ্বান করতে হবে। তারা দ্বিতীয় উপায় বেছে নেয়। লিউরি মন্ত্র আঁকে আর আইরিসকে বলা হয় শক্তি দিতে, কিন্তু আইরিস অতিরিক্ত শক্তি ঢেলে দেয়, ফলে ভয়ঙ্কর এক দানব জন্ম নেয়, যা পরে ড্রাগনে পরিণত হয়। সবাই বিপদে পড়ে যায়। ম্যাথিয়াস পরিকল্পনা করে ড্রাগনকে রাগিয়ে তুলতে হবে, যাতে সে আগুন নিক্ষেপ করে। আইরিস সেটা করে। ড্রাগন তীব্র আক্রমণ করে। সুযোগ নিয়ে ম্যাথিয়াস এক শক্তিশালী বিস্ফোরণ ঘটিয়ে ড্রাগনটিকে মেরে ফেলে। তারা জাদু পাথর নিয়ে খুশিতে ফিরে আসে। এরপর ম্যাথিয়াস প্রস্তাব দেয় আইরিস তাদের দলে যোগ দিক। আইরিস দলে যোগ দিতে রাজি হয়ে যায়। সবাই স্কুলে ফিরে আবার প্রশিক্ষণ শুরু করে। ম্যাথিয়াস লিউরিকে নতুন অস্ত্র তৈরি করা শেখায়। লিউরি ম্যাথিয়াসের শোনানো কৌশলে তার জন্য এক নতুন তলোয়ার তৈরি করে, যেটা আগের থেকেও বেশি শক্তিশালী ছিল। অ্যালমা তার ধনুক দিয়ে আরো দক্ষ হয়, আর আইরিসের জন্য লিউরি এক বর্ষা বানায়, যেটা তাকে বেশি স্যুট করে তলোয়ারের থেকে। অবশ্যই আইরিসের নিয়ন্ত্রণ এখনো দুর্বল, অনেক সময় সবাইকে হাসায়। শেষমেশ দলটি শক্তিশালী হয়ে ওঠে, একে অপরের সঙ্গে সমন্বয় শেখে এবং প্রস্তুতি নেয় শয়তানকে আক্রমণ করার। সবাই আনন্দে ভরে ওঠে। পরদিন শিক্ষক অনেকগুলো ছাত্রছাত্রীকে একত্রিত করেন এবং সবাইকে সাহস দেন, কারণ আজকে দানবরা আক্রমণ করবে। এরপর তারা দমাসে যায় জিনিসপত্র জোগাড় করার জন্য, আর সবাই মিলে একসঙ্গে কাজ শুরু করে। ম্যাথিয়াস সেখানে ব্যস্ত থাকে। সে খনিজ পদার্থগুলো শিলমোহরের জায়গা নিয়ে যাচ্ছিল। এদিকে ওয়াটার আর লরি হঠাৎ একটা দানবের দরজা অনুভব করে। তখনই তারা চিনতে পারে যে এটা দানবের পথ। মেয়েরা একটু চিন্তায় পড়ে, কারণ তারা আগে কখনো এমন দানবের মুখোমুখি হয়নি, কিন্তু ম্যাথিয়াস তাদের আগে সাহস দিয়েছিল। অবশেষে মেয়েরা গিয়ে এক দানবের সামনে দাঁড়ায়। লিউরি তার বিষমাখা জাদুতীর প্রস্তুত করে রাখে। দরজা বড় হতে থাকে আর সেখান থেকে দানব বের হয়। একসঙ্গে অ্যালমা তীর নিক্ষেপ করে আর প্রথম দানবটা সঙ্গে সঙ্গেই মারা যায়। অনেকটা দানব বের হয়। এবার তীর কেবল কাঁধে লাগে, সে মরে না, বরং সে আক্রমণ শুরু করে। লিউরি আবার চেষ্টা করে আর অবশেষে জাদুর তলোয়ার দিয়ে তাকে 2 ভাগ করে ফেলে। দরজা তখন অদৃশ্য হয়ে যায়। মেয়েরা খুশিতে দৌড়িয়ে ম্যাথিয়াসের কাছে ফিরে আসে। ম্যাথিয়াস তাদের প্রশংসা করে আর তারা ভীষণ আনন্দিত হয়। কিন্তু হঠাৎ আবার স্কুলের ভেতরে দানবের শক্তি টের পায় ম্যাথিয়াস। আসলে দেখা গেল স্কুলে আক্রমণ শুরু করেছে দানবরা। প্রিন্সিপাল অনেক ছাত্র নিয়ে দানবদের জন্য অপেক্ষা করছিল, ঠিক যেমন ম্যাথিয়াস আগে বলেছিল। আবারও একটা নতুন পোর্টাল খুলে যায়। এবার যে দানব বের হয় সে আগের চেয়েও অনেক শক্তিশালী। সে বিশাল আগুনের চাদর নিক্ষেপ করে সব ছাত্রদের দিকে, কিন্তু আশ্চর্যের বিষয়, ছাত্ররা তার আক্রমণ ঠেকিয়ে দেয়। দানব রেগে গিয়ে প্রচন্ড শক্তি দিয়ে আক্রমণ চালায়,
কিন্তু ছাত্র পাল্টা আক্রমণ করে, কিন্তু কিছুতেই তাকে আঘাত করতে পারে না। এলমা তীর ছোড়ে, কিন্তু দানব সহজেই সেটিকে ধরে ফেলে। তখন শেষ আশা থাকে লিউরির কাছে। তাকে এমন এক তীর বানাতে হবে যা দানবকে আঘাত করবে। সে অনেকবার চেষ্টা করে ব্যর্থ হয়, হাল ছেড়ে দিচ্ছিল। তখন বাকি ছাত্ররা চিৎকার করে বলে, তুমি পারবে, আমরা তোমার উপরে ভরসা করি। ছাত্রদের কথায় নতুন সাহস পায় লিউরি। সে তার সমস্ত শক্তি দিয়ে একটা জ্বলন্ত তীর বানায় আর নিক্ষেপ করে। দানব সেটা ঠেকালেও তীর আবার ফিরে এসে তাকে আঘাত করে। তখন দানব দুর্বল হয়ে পড়ে আর ছাত্ররা মিলে তাকে শেষ করে দেয়। সবাই খুশিতে আত্মহারা, কিন্তু তাদের আনন্দ বেশিক্ষণ টেকে না। আকাশ থেকে আরো শক্তিশালী দানব নামে। একসাথে অনেক দানব হাজির হয়। ছাত্ররা ভয়ে কাঁপছিল, তবুও মৃত্যুর মুখে দাঁড়িয়ে যুদ্ধের প্রস্তুতি নেয়। ঠিক তখনই ম্যাথিয়াস নেমে আসে। মুহূর্তের মধ্যে সে দানবদের টুকরো টুকরো করে ফেলে। সে ছাত্রদের দিকে তাকিয়ে বলে, আচ্ছা, এখন তোমরা বিশ্রাম নাও। লিউরি দৌড়ে এসে ম্যাথিয়াসকে জড়িয়ে ধরে। ম্যাথিয়াসও তাকে ধন্যবাদ জানায়। তারপর সে ব্যারিয়ারের জায়গায় গিয়ে সেটি সক্রিয় করে। মুহূর্তে সে ব্যারিয়ার পুরো রাজ্যে ছড়িয়ে পড়ে। মানুষজন খুশিতে আত্মহারা হয়ে ওঠে। তারা ভাবে অবশেষে তারা শান্তিতে ঘুমাতে পারবে। কিন্তু ম্যাথিয়াস সতর্ক করে দেয়, এতে কাজ শেষ হয়নি। আমরা যত শয়তান মেরেছি, ব্যারিয়ার সক্রিয় করেছি, এগুলো আবারও দানবদের দৃষ্টি আকর্ষণ করবে। এখনো প্রচুর দানব আমাদের আক্রমণ করবে। তখন প্রিন্সিপাল ছাত্রদের নিয়ে আবার বের হয়। অসংখ্য দানব আক্রমণ করে, কিন্তু এবার ছাত্রদের শক্তি বেড়ে গেছে। তারা কাছে আসা সবাইকে শেষ করে দেয়। বড় দানবদের আসতে দেখে প্রিন্সিপাল ছাত্রদের সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয়। ঠিক তখনই সেখানে ম্যাথিয়াস ও তার দল এসে উপস্থিত হয়। সে প্রিন্সিপালকে সরে যেতে বলে। প্রিন্সিপাল তার কথা শুনে পিছিয়ে পড়ে। তখন বোঝাই যাচ্ছিল না যে আসলে এদের মধ্যে পরিচালককে। সে আইরিসকে এক দানবের দিকে ছুড়ে দেয় ও আলমা আর লিউরি মিলে দানবটিকে শেষ করে দেয়। তারা সবাইকে এইভাবে যুদ্ধ করতে দেখে ম্যাথিয়াস অনেক খুশি হয়। কিন্তু হঠাৎ করে আরো বড় এক দানব হাজির হয়। সে আশেপাশে দানবগুলোকে শোষণ করতে শুরু করে। ম্যাথিয়াস ইচ্ছে করে তাকে শোষণ করতে দেয়, কারণ এতে তাদের সময় বাঁচবে। মেয়েরাও এটা দেখে চিন্তিত হয়ে পড়ে। তখন ম্যাথিয়াস তাদের জানায় এটির নাম হোয়াইট, যা তার আশেপাশে থাকা দানবগুলোকে খেয়ে বড় হতে থাকে। ম্যাথিয়াস তখন লিউরিকে একটি জাদু পাথর দিয়ে সেটিকে একটি জাদুর সার্কেল বানাতে বলে, যাতে দানবটি থেকে ভালো মানের জাদু রত্ন পাওয়া যায়। লিউরি সেটিকে সম্পূর্ণ করে। দানব শক্তি টেনে এক সিংহতে রূপ নেয়, যে সামনে কাউকে পেলেই মেরে ফেলতে প্রস্তুত। ম্যাথিয়াস একটা পরিকল্পনা করে তাকে শেষ করার জন্য। আইরিস দৌড়ে গিয়ে তার পায়ে আঘাত করে। দানবটা তখন ভেবেছিল ওরা তাকে হারাবে, তবে আসল লড়াই তো সবে শুরু। সিংহটা নিজের শক্তিতেই ক্লান্ত হয়ে যাচ্ছিল, কিন্তু ম্যাথিয়াস একেবারে আঘাত পায়নি। ম্যাথিয়াস খুশি হয়ে বলে, ভালোই হয়েছে। তারপর সে একটা স্থায়ী মন্ত্র তৈরি করে, যা সিংহকে বারবার আঘাত করতে শুরু করে। শেষে দানব আর সহ্য করতে পারে না। ম্যাথিয়াস ঝাঁপিয়ে পড়ে আরেকটা আঘাত করে আর সিংহটার মাথা উড়িয়ে দেয়। এতে সিংহটা মারা যায়। সবাই হতবাক আর ভীত হয়ে যায় ম্যাথিয়াসের শক্তি দেখে। ম্যাথিয়াস এরপর শহরের দিকে তাকিয়ে থাকে। তাকে দেখে মনে হয় সে হয়তো শহর ছেড়ে যাবে। সে একাডেমির পরিচালককে গিয়ে জানায়। পরিচালক আগে থেকে জানতো একদিন এমনটা হবে, তাই বলল, ঠিক আছে, তবে তোমার জন্য আমার একটা সমাধান আছে। আমি তোমাকে স্কুল থেকে বের করে দেব না, বরং তোমাকে পড়াশোনার জন্য বিরতি দেব। এতে আমরা যোগাযোগ রাখতে পারবো। তুমি ক্লাসে সাহায্য করবে, আর আমি তোমাকে আর্থিক ও অন্যান্য বিষয়ে সাহায্য করব। এভাবেই আমাদের দুই পক্ষেই উপকার হবে। ম্যাথিয়াস ব্যাপারটা ভালো মনে করে আর রাজি হয়ে যায়। লিউরি ও বাকি মেয়েরাও তার সঙ্গে যেতে চায়। প্রিন্সিপাল রাজি হয়ে যায় ও তাদের জন্য একই সুবিধের ব্যবস্থা করে দেয়। পরিচালক আরেকটি প্রস্তাব দেয় যে তাদেরকে আরেকটি গার্লস স্কলারশিপ দেওয়া হবে। সবাই মেনে নেয়। পরদিন প্রিন্সিপাল সহ সব ছাত্রছাত্রী তাদের বিদায় জানাতে আসে। এরপর ম্যাথিয়াস আর তার দল বাইরের দুনিয়ায় ঘুরতে বের হয়। ওদের যাত্রা শুরু হয়। তারা পাহাড়ের উপরে বানানো এক শহরের কাছে পৌঁছানোর পরিকল্পনা করে। ম্যাথিয়াস এর আগে এমন কিছু কখনো দেখেনি, কারণ এর আগে জন্মে এই স্থানটি একটি নির্জন জায়গা ছিল, যেখানে কেউ বসবাস করত না। এরপর তারা জঙ্গলের মধ্যে দিয়ে একটি শর্টকাটে যেতে লাগে। মেয়েরা ভয়ে কাঁপছিল, কারণ এই জঙ্গল দানবের জন্য বিখ্যাত। কিন্তু ম্যাথিয়াস এক্সাইটেড হয়ে দানব শিকার করতে বেরিয়ে যায়। দানবরা তার শক্তি দেখে ভয় পেয়ে যায়। শুধু কয়েকটা তাকে আক্রমণ করতে আসে, আর তারপর যা হয় তুমি বুঝতেই পারছো।
একসময় একটা বুনো শূকর বেরিয়ে আসে। ওরা তাকে মেরে তার মাংস রান্না করে খুব মজা করে খায়। সব ঠিকঠাক চলতে থাকে। এরপর তারা জঙ্গল থেকে বেরিয়ে আল দিমাস মেলকিয়া শহরে পৌঁছে যায়। সেখানে গিয়ে ওরা অদ্ভুত কিছু লক্ষ্য করে। রাস্তার ল্যাম্পপোস্টে কোনো ম্যাজিক স্টোন নেই, বরং এইগুলো চলে ড্রাগনের ভেইন নামের জিনিস দিয়ে। যে কোনো সময় এগুলো বিস্ফোরিত হতে পারে। আর ঠিক তাই হলো, এক ল্যাম্পপোস্ট বিস্ফোরিত হয়ে যায়। তবে ভাগ্য ভালো, কেউ আঘাত পায় না। তখন লিউরি রেগে গিয়ে পাশের দোকানদারকে বলে ওঠে, কেন এই ল্যাম্পপোস্টটা এমন অবস্থায় আছে? মানুষের জন্য কি ভয় পাও না? বিক্রেতা বলে, দুঃখিত মেয়ে, কিন্তু আসলে গভর্নর সব ম্যাজিক স্টোন তুলে নিয়েছে বিক্রি করার জন্য। ফলে নাগরিকরা ঝুঁকির মধ্যে আছে, কিন্তু গভর্নর এতে কোনো সমস্যা নেই। এতে ম্যাথিয়াস সন্দেহ করল যে গভর্নর হয়তো শয়তানদের প্রভাবধীন। এরপর তারা গিল্ডে যায় দানবের জন্য মিশন নিতে। সেখানে থাকা রিসেপশনিস্ট মেয়ে বলে, তোমরা তো বাচ্চা, ওখানে যেও না। কিন্তু ম্যাথিয়াস আত্মবিশ্বাসের সঙ্গে বলে, চিন্তা করো না, আমাদের শুধু লাইসেন্স তাড়াতাড়ি দরকার। সে দেখে এক মহিলা দরজা খুলে চিৎকার করছে এবং চারপাশের লোকজনকে সাহায্যের জন্য ডাকছে। সে সবাইকে জানায় যে 40 জনেরও বেশি অভিযাত্রী গুরুতরভাবে আহত এবং তাদের চিকিৎসা করার মতো কাউকে দরকার। সে জানতে চায় কেউ কি চিকিৎসা করার মতো কোনো জাদু জানে কিনা, কিন্তু কেউ সাড়া দেয় না। তখন ম্যাথিয়াস বলে, আহতরা যেখানে আছে সেখানে নিয়ে যেতে। তারা জায়গায় পৌঁছে অবাক হয়, আহতদের সংখ্যা সত্যিই অনেক। একজন ডাক্তার আছে, কিন্তু ম্যাথিয়াস নিজে সব আহতদের চিকিৎসা করতে শুরু করে। সে কিছুই পাওনা চায় না। ম্যাথিয়াস জিজ্ঞেস করে, বাকি ডাক্তাররা কোথায়? মেয়েটি বলে, মালিক তাদের বের করে দিয়েছেন, কারণ তাকে মনে হয়েছে ডাক্তাররা শুধু টাকা অপচয় করে। এটা শুনে ম্যাথিয়াস রেগে যায় এবং বলে সে সবাইকে বাঁচাবে। সে এমন এক জাদু ব্যবহার করে যেটা দিয়ে আহতদের অবস্থা বুঝে প্রতিটি রোগীর আগে একটি নম্বর লিখে দেয়। সবচেয়ে গুরুতর যাকে দেখে তাকে আগে চিকিৎসা শুরু করে। কিন্তু ডাক্তার তাকে থামিয়ে বলে, তুমি কি ভাবছো, এটা করতে পারবে? ম্যাথিয়াস হাসে এবং বলে, আমি কিছুই বৃথা করি না। তারপর সে সহজেই রোগীদের চিকিৎসা করতে থাকে। ডাক্তার তা দেখে অবাক হয়ে যায় এবং তার কথা শুনে নম্বর অনুযায়ী চিকিৎসা করতে থাকে। মীরা তাকে সাহায্য করে। শেষে তারা সবাইকে বাঁচাতে পারে, একজনও মারা যায় না। ডাক্তার ম্যাথিয়াসকে ধন্যবাদ জানায় এবং বলে, তুমি না থাকলে আমি পারতাম না, তোমার কাছে ক্ষমা চাই। ম্যাথিয়াস বলে, না, কোনো সমস্যা নেই। তারপর তারা জিজ্ঞেস করে রাজা কিভাবে মারা গেছে। ডাক্তার বলে, তিনি হঠাৎ মারা গেছেন, কিন্তু কেউ কারণ জানে না। ম্যাথিয়াস মনে করে এখানে কোনো ওষুধের ব্যাপার নেই। এরপর তারা রুমে যায় বিশ্রাম নিতে আর ঠিক করে পরের দিন তারা দমাসে যাবে। পরদিন সকালে তারা দমাসে প্রবেশ করে এবং প্রায় সব দানব মেরে ফেলে। তারপর তারা গিল্ডে ফিরে যায়। সেখানে যে মেয়েটি দাঁড়িয়েছিল সে বিস্মিত হয়ে যায়। সে ম্যাথিয়াসকে জিজ্ঞেস করে কি হয়েছে। ম্যাথিয়াস বলে, আমি কিছুই করিনি, মেয়েরা সব দানবদের মেরেছে, আমি শুধু সাহায্য করেছি। মেয়েটি বলে, ঠিক আছে। তারপর সে রাজাকে বার্তা পাঠায়। রাজা খবর পেয়ে ভালো কিছু চিন্তা করছে বলে মনে হয় না। এরপর তারা খেতে যায় এবং সাফল্য উদযাপন করে। কিন্তু ম্যাথিয়াস লক্ষ্য করে যে কিছু লোক তাদের সন্দেহজনকভাবে দেখছে। রাজা যেন কিছু গোপনে করছে। তখন ম্যাথিয়াস অন্য পথে গিয়ে টেলিপ্যাথি ব্যবহার করে মেয়েদেরকে জানায় যে কেউ তাদের নজরে রেখেছে। মেয়েরা গোপন হওয়ায় জাদু ব্যবহার করে অদৃশ্য হয়ে যায়। গুপ্তচররা হতভম্ব হয়ে যায়। তারপর ম্যাথিয়াস তাদের সামনে এসে বলে, তোমরা কি আমাদের দেখছিলে? তারা রেগে গিয়ে ম্যাথিয়াসকে ধরে ফেলে এবং বেঁধে ফেলে। গিল্ডে তারা অন্যদের বোঝাতে থাকে যে ম্যাথিয়াস আসলে দুর্বল এবং তাকে বন্দী করা হয়েছে। তারা মেয়েকে হুমকি দেয় যে যদি ম্যাথিয়াসকে বাঁচাতে চায় তবে রাজ্যের আদেশ মেনে চলতে হবে। কিন্তু মেয়েরা রাজি হয় না। তারা এক আঘাতেই সবাইকে শেষ করে ফেলে। এরপর ম্যাথিয়াস এক পরিকল্পনা নেয়, এই সুযোগে রাজা কোথায় আছে তা খুঁজে বের করার। পরের দিন সকালে স্কুল প্রধানের বার্তা আসে। তারা দমাসে নামে এবং এক সামরিক অফিসারের সঙ্গে দেখা করে। মূল কথা হলো রাজা বিশ্বাস যে ম্যাথিয়াস শহরের রাজা ডায়ারকে ধরে ফেলবে, কারণ সে জনগণের সঙ্গে খারাপ ব্যবহার করে বিশ্বাসঘাতকতা করেছে। আর এটি যদি প্রমাণ হয় তবে এই অফিসারও তাকে সাহায্য করবে। 4 জন অফিসারের সঙ্গে রাজার প্রাসাদের দিকে যায়। তারা প্রাসাদে আক্রমণের প্রস্তুতি নেয়, কিন্তু রাজা আগেই অন্য সৈন্য লুকিয়ে রেখেছিল, যাতে ম্যাথিয়াসরা ভিতরে ঢুকলেই তাদের মেরে ফেলা যায়। ম্যাথিয়াস রাজাকে বুঝে ফেলে এবং জেনেও সে এই ফাঁদে এসে পিছিয়ে যায় না, বরং প্রধান দরজা দিয়েই ঝড়ের মতো ঢুকে পড়ে। এতে সবাই হতবাক হয়ে যায়। সৈন্যরা তাকে মারতে থাকে
কিন্তু লিউরি তাকে রক্ষা করে। এরপর ম্যাথিয়াস নিজের শক্তি দিয়ে সবাইকে শেষ করে দেয়। তারপর এক গোপন পথ খুলে যায়। তারা নেমে গিয়ে রাজার কাছে পৌঁছে তাকে গ্রেপ্তার করতে চায়। তা রাজা ভেবেছিল তার সৈন্যরা ম্যাথিয়াসকে মেরে ফেলেছে, তাই নিশ্চিত হয়ে বসেছিল। কিন্তু হঠাৎ ম্যাথিয়াসকে দেখে সে স্তব্ধ হয়ে যায়। রাজা সেই জায়গাটিতেও ফাঁদ পেতে রেখেছিল। নতুন সৈন্যরাও আসে, কিন্তু তাদেরও হারানো হয়। অফিসার রাজার সামনে বলে, আমি এসেছি তোমাকে শাস্তি দিতে। রাজা ভয়ে বলে, যদি আমাকে মেরে ফেলো তাহলে গ্রামের মানুষদের ওপরে বিপদ নেমে আসবে। রাজা যেতে রাজি হয় না। তখন ম্যাথিয়াস রাজার উপর এক জাদু করে, তারপর সে অজ্ঞান হয়ে যায়। ম্যাথিয়াস তখন বুঝতে পারে এই রাজা আসলে দানবের সঙ্গে মিলে কাজ করছিল। দানবরা তার কাছ থেকে তথ্য নিচ্ছিল, কারণ দানবরা শহরের ড্রাগনের শক্তির উৎস চাইছিল। যদি তারা সেটি পায় তাহলে রাজ্যের চারপাশের সুরক্ষা ব্যারিয়ার ভেঙে যাবে এবং ভয়ানক বিপর্যয় ঘটবে। ম্যাথিয়াস এটা জেনে আতঙ্কিত হয় এবং রাজাকে ফিরিয়ে এনে সব বলে দেওয়ার সিদ্ধান্ত নেয়। কিন্তু হঠাৎই দেখা যায় দানবরা ড্রাগন ভেইন চুরি করতে আসছে এবং দানবীয় দানব সেনা শহরের দিকে আসছে। মানুষ আতঙ্কিত হয়ে পড়ে। ম্যাথিয়াস সবাইকে শান্ত করে বলে, দানবদের এখানে আসতে 2 ঘন্টা সময় লাগবে। এই সময়ের মধ্যে আমাদের প্রস্তুতি নিতে হবে। তারা পরিকল্পনা করে ড্রাগন ভেইনের জায়গায় পৌঁছে যাবে। সেখানে এক শয়তান সেটির শক্তি ব্যবহার করে শয়তান রাজাকে পাঠাচ্ছিল। ম্যাথিয়াস দানবটার মুখোমুখি হয়। অন্যদিকে লিউরি, আলমা আর আইরিস ড্রাগনের ভেইনের দরজা সিল করতে থাকে। ম্যাথিয়াস দানবদের বলে, সবকিছুই তুমি করছো। দানব উত্তর দেয়, হ্যাঁ। ম্যাথিয়াস আক্রমণ করলে দানব তার আক্রমণ ফিরিয়ে দেয়। সে এক বিশেষ বাধা তৈরি করে। যদি কেউ আক্রমণ করে তবে সেটি বিস্ফোরিত হয়ে যায়। তখন ম্যাথিয়াস বুঝে যায় এই দানব সাধারণ নয়, এর পেছনে আরও বড় কারো নির্দেশ আছে। সে গোপন মন্ত্র ব্যবহার করে শোনে সত্যি এক শক্তিশালী দানব তাকে নিয়ন্ত্রণ করছে। সময় ফুরিয়ে আসছিল। ম্যাথিয়াস শয়তানকে আটকাতে নানান রকম ফাঁদ পাতে, আর শয়তান তার ফাঁদে বিভ্রান্ত হয়ে পড়ে। আর ম্যাথিয়াস সুযোগ নিয়ে ভয়ানক আঘাত করে তাকে পরাস্ত করে। দানব শেষ চেষ্টা হিসেবে আত্মঘাতী আক্রমণ করতে চায়, কিন্তু ম্যাথিয়াস মুহূর্তেই তাকে শেষ করে দেয়। লিউরি, আলমা ও আইরিস সফল হয় ড্রাগনের ভেইনের রাস্তা বন্ধ করে দেয়। ফলে দানবীয় সেনারা মিলিয়ে যায়। এরপর ম্যাথিয়াস চেষ্টা করে আসল দানবকে খুঁজে বের করতে, কিন্তু পায় না। তখন দূর থেকে এসে দানব তার সঙ্গে কথা বলে, আমাদের খুঁজে পাবে না, আমি তোমাকে লক্ষ্য করছি, তোমার শেষ আমার হাতেই হবে। ম্যাথিয়াস স্তব্ধ হয়ে যায়। তারপর হঠাৎ যোগাযোগ কেটে যায়, আর এখন থেকে জাদুর খেলা শুরু হয়। কিছুক্ষণ পর ম্যাথিয়াস মেয়েদের একত্র করে কি ঘটেছিল তার সবকিছু বলে। সে বলে, এই দানবের ভেতরে প্রচণ্ড জাদু শক্তি ছিল, আর আমি সেই শক্তি একটি ক্রিস্টালে ধরে রেখেছি। সে আরও বলে, এই শক্তির অবস্থা বের করার জন্য একটা প্রাচীন জাদুর যন্ত্র আছে। সেটি আবিষ্কারক আমি আমার আগের জীবনে। কিন্তু শিক্ষকদের জায়গায় পৌঁছাতে হলে আমাদের রাজ্যের সীমানা পেরোতে হবে, আর এর জন্য রাজার অনুমতি দরকার। তাই তারা আবার নিজের শহরে ফিরে আসে রাজার অনুমতি নেওয়ার জন্য। সেখানে গিয়ে তারা প্রিন্সিপালের সঙ্গে দেখা করে। মনে হলো উনি অনেক উন্নতি করেছেন এবং একটা বড় স্কুল গড়ে তুলেছেন। তারা তাকে সব জানায় এবং রাজার কাছে সুপারিশের চিঠি লিখতে বলল। বিদায় জানিয়ে রওনা দেয়। শেষ পর্যন্ত তারা পার্শ্ববর্তী রাজ্যে পৌঁছে যায়, নাম রাডিয়া রাজ্য। ওরা গেট পার হয়ে এলাকা ঘুরতে শুরু করে। কিন্তু সমস্যা হলো, যেখানে যেতে হবে সেখানে যেতে হলে তোমাদের গিল্ডে এ র্যাঙ্ক বা তার বেশি হতে হবে, অথচ ওরা তো সবেমাত্র দেশে ঢুকেছে। তখন ম্যাথিয়াস সিদ্ধান্ত নেয় গিল্ডে যাবে এবং পরীক্ষা দেবে। যদি পরীক্ষায় পাশ করে তবে সহজে গেট পার হতে পারবে, না পারলে আইরিসকে একা ড্রাগন সাজতে হবে, আর তারা অভিনয় করবে যে তারা সাথে যুদ্ধ করছে। তারা গিল্ডে পৌঁছায়। গিল্ডের মালিক খুব সহযোগী মানুষ ছিল এবং পরীক্ষা দিতে রাজি হয়। কিন্তু হঠাৎ করে আরেকজন ছেলে ঢুকলো, নাম গেইল। সে শুনেছিল ম্যাথিয়াসের কথা, তাই পরীক্ষার মূল্যায়ক হয়ে এসেছে। ম্যাথিয়াস তার শক্তি যাচাই করে এবং বুঝে যায় যে সে সাধারণ কেউ নয়। গিল্ডের মাস্টার বলে, তোমার তাদের মুখোমুখি হওয়া ঠিক হবে না। কিন্তু ম্যাথিয়াস বলল, না, কোনো সমস্যা নেই। তাহলে শুরু হলো লড়াই।
তারপর লড়াই শুরু হয়। গেল মেয়েদের বলে, তোমরা 3জন পাশ করলে কাউকে মারতে হবে না, একজন যথেষ্ট। তাকে খুব উৎসাহে দেখাচ্ছে। গিল্ড মাস্টার মেয়েদের বলে, গেল কখনো হারেনি, কিন্তু মেয়েরা নির্ভীকভাবে উত্তর দেয় আজ প্রথমবার হারবে। এরপর গেল আক্রমণ শুরু করে। সে সত্যি ভীষণ শক্তিশালী। ম্যাথিয়াসও তার জাদু বিশ্লেষণ করছিল। গেল তার কৌশল দেখে অবাক হয় এবং আরও শক্তি দিয়ে আক্রমণ করে। মনে হয় সে জিতছে, কিন্তু ম্যাথিয়াসের কিছুই হয়নি। বরং ম্যাথিয়াস পাল্টা আক্রমণ করে কাইলকে ছিটকে ফেলে দেয়। তারপর গেল বুঝে যায় তাদের শক্তির মধ্যে বিশাল ফারাক আছে। সে ম্যাথিয়াসকে জিজ্ঞেস করে, তুমি এত শক্তিশালী হলে কেমন করে? ম্যাথিয়াস একটা জাদুর বই বের করে দেয় এবং বলে, এটা শিখলে তোমাকে কেউ হারাতে পারবে না। গেল উত্তেজিত হয়ে বলে, ঠিক আছে। তারা বের হওয়ার সময় গেলকে সতর্ক করে, ওই এলাকায় সাবধানে যেও, অনেকেই গেছে কিন্তু আর ফেরেনি। কোনো বিপদ মনে হলে আমাকে জানিও। ম্যাথিয়াস তাকে ধন্যবাদ জানায়। কিছুদিনের যাত্রার পর তারা অবশেষে সেখানে পৌঁছে যায়। সেখানে গিয়ে তারা একটি পিরামিড দেখতে পায়। লিউরি বলে, ভিতরে কি করে যাব? এখানে তো কোনো রাস্তা নেই। তখন ম্যাথিয়াস একটি বিশেষ জাদু বের করে আর পিরামিডটির ওপরে ওঠে। তারা ভিতরে প্রবেশ করে ম্যাথিয়াসের তৈরি করা যন্ত্রটি দেখতে পায়। সেখানে সে আরও অনেক কিছু বানিয়েছিল, তাই সে তাদেরকে তাদের পছন্দ মতো জিনিস খুঁজে নিতে বলে। তারা সবাই নিজের পছন্দ মতো জিনিস নিয়ে আসে। এরপর সে জাদু পাথর বসায়, যাতে শয়তানের পরিচয় আর অবস্থান বের হয়। যন্ত্র লাল হয়ে যায়, মানে শত্রু অজস্র শক্তিশালী। তার নাম জাহর ডায়াস এবং সে দুনিয়ার সবচেয়ে শক্তিশালী শয়তানের একজন, হয়তো একেবারেই সবচেয়ে শক্তিশালী। প্রথমবারের মতো ম্যাথিয়াস খুব ভয় অনুভব করে। সে বলে, আমাদের শক্তিতে তাকে হারানো অসম্ভব, কিন্তু আমরা যদি 1 বছর লুকিয়ে থাকি, প্রশিক্ষণ নিই, তখন হয়তো পারবো। কিন্তু তাতে এই সভ্যতা আর মানুষগুলোকে তার হাতে মরে যেতে ছেড়ে দিতে হবে। শয়তানের শক্তি এতটাই ভয়ঙ্কর যা ম্যাথিয়াস কল্পনার বাইরে। তবে একটি উপায় আছে, যদি আলমা আর লিউরির তৈরি অস্ত্রটি নিয়ে আসতে পারে তাহলে সে জিততে পারবে। সে আইরিসের কাছ থেকে একটি তলোয়ার নেয় আর সেটাকে এক যন্ত্রের উপর রাখে। এতে করে সে তার আগের জীবনে বানানো এক বিশেষ তলোয়ারের খোঁজ করতে পারে। এই তলোয়ার দিয়ে সে জাহার ডায়াসকে মোকাবিলা করতে পারবে। সে তলোয়ারের অবস্থা জানতে পারে এবং দেখতে পায় সেটি এই রাজ্যে আছে। মনে হয় কেউ একজন সেটিকে রাজ্যে নিয়ে এসেছে। তাই সবাই মিলে আইরিসের পিঠে চড়ে দ্রুত রাজধানীতে যায়। কিন্তু এই সময়ে জাহার ডায়াসের সিল ভেঙে যায় এবং সে বের হয়ে তাদের মারতে প্রস্তুত হয়। ম্যাথিয়াস তার জাদুর সংকেত টের পায় আর বুঝে যায় যে সময় শেষ। সে লিউরি ও আলমাকে বলে তাড়াতাড়ি তলোয়ার নিয়ে আসতে, আর সে মেন টাইমে দানবকে থামানোর চেষ্টা করে। মেয়েরা রাজ্যের ধনভাণ্ডারে পৌঁছে তলোয়ার খুঁজতে থাকে, কিন্তু এই সময় দানব এসে পড়ে। ম্যাথিয়াস তাকে সীমাবদ্ধ করার চেষ্টা করে, কিন্তু কিছুই হয় না। আইরিস ও ড্রাগনের উপরে আক্রমণ চালায়। আঘাত লাগে বটে, কিন্তু ডায়াসের কোনো ক্ষতি হয় না। সে অন্য স্তরের দানব। সে নিজের তলোয়ার বের করে ম্যাথিয়াসকে বিদ্রুপ করে আক্রমণ চালায়। দুইজন অবিশ্বাস্য গতিতে লড়াই করে। ম্যাথিয়াস আহত, আর দানব তাকে উপহাস করে বলে, এইটা তোমার শেষ আক্রমণ নাকি? এই সময় লরি আর আলমা ধনভাণ্ডারে তলোয়ার খুঁজে পায় এবং তা ম্যাথিয়াসকে দিতে দৌড়ায়। কিন্তু দানব বুঝতে পারে ম্যাথিয়াস কিছু পরিকল্পনা করছে, তাই সে শহর আক্রমণ করতে চায়। সে বলে, বাইরে থেকে আসা দানবদের আমি আটকে দিচ্ছি, কিন্তু শহরের ভেতরের দানবের থেকে তোমরা রক্ষা পাবে না। আসলে আগের পরাজিত দানব আবার জীবিত হয়ে আক্রমণ শুরু করে। এদিকে জাহার ডায়াস ম্যাথিয়াসকে নির্মমভাবে আক্রমণ করে। ম্যাথিয়াস শেষ শক্তিটুকু দিয়ে লড়াই করতে থাকে। তখন আলমা তার তলোয়ার ম্যাথিয়াসের দিকে ছুড়ে দেয়। ম্যাথিয়াস তা ধরে, কিন্তু শয়তানটি তার তলোয়ার ম্যাথিয়াসের শরীরের আর পার করে দেয়। এই দেখে লিউরি কান্নায় ভেঙে পড়ে, কিন্তু তখনই দেখা যায় ম্যাথিয়াসের আসল শক্তি সক্রিয় হয়ে ওঠে। এই তলোয়ারের ধারায় মারা গেলে আবার জীবিত হয়ে ওঠে অসীম শক্তি নিয়ে। ম্যাথিয়াস জীবিত হয়ে জাহার ডায়াসকে ভয়ঙ্কর শক্তিতে আক্রমণ করে এবং শেষ পর্যন্ত দানবকে ধ্বংস করে দেয়। যুদ্ধ শেষ হলে লিউরি দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে বলে, আমরা ভীষণ চিন্তিত ছিলাম তোমাকে নিয়ে, তুমি ভালো আছো? ম্যাথিয়াস লজ্জায় লাল হয়ে যায়। পরের দিন রাজা তাদের ডেকে পুরস্কার দেয়। রাজ্য আনন্দে ভরে ওঠে। ধনভাণ্ডার থেকে সবাই কিছু মূল্যবান জিনিস দেয়। রাতে ম্যাথিয়াস লিউরিকে পাশে ডেকে এনে চোখ বন্ধ করতে বলে। লিউরি ভাবে হয়তো কিছু রোমান্টিক হবে, কিন্তু ম্যাথিয়াস তাকে একটি সুন্দর হার পরিয়ে দেয়। লরির চোখ খুলে খুব খুশি হয়। সে বলে, আমি সত্যিই খুশি তোমার কাছ থেকে উপহার পেয়ে। ম্যাথিয়াস তাকে বলে, এটা কেবল শুরু,
সামনে আরও অনেক ভালো কিছু আসবে। এরই সাথে এই কাহিনীর প্রথম সিজন এখানেই শেষ হয়ে যায়।